সকলকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কবি পরিচিতি, বিষয় সংক্ষেপ এবং টেক্সটের লাইন ধরে ধরে ওয়ার্ড মিনিং সমেত এমনভাবে তোমাদেরকে বলবো, ভালো করে ক্লাসটা করলে বাড়িতে একবার নিজেরা পড়লেই না দেখে বলতে পারবে ইংলিশ, মানে ইংলিশ বলতে পারবে, বেঙ্গলি মিনিং নিয়ে কোনো সমস্যা হবে না। আর টেক্সটটা যত ভালো করে তোমরা পড়বে এমসিকিউ এর উত্তর তত ভালো দিতে পারবে। অনেকে ভাবে এমসিকিউ টেক্সট পড়ে কি হবে, এমসিকিউ এর জন্য টেক্সটটাকেই তোমাকে ভালো করে পড়তে হবে, এমসিকিউ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আর কে নারায়ণ, আর কে নারায়ণ, তার পুরো নাম হচ্ছে কি? তার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। কি বললাম? রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তার সম্বন্ধে একটু ছোট করে জানতে হবে। আর কে নারায়ণ ফেমাস একজন মানে লেখক। আচ্ছা, 1906 তার জন্ম, 2001 তার মৃত্যু। তিনি ছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ, মানে ভারতীয় ইংরেজি সাহিত্যের তিনি একজন জনপ্রিয় রাইটার ছিলেন। আমি এই পিডিএফ এ যা রেডি করেছি, পুরো পিডিএফটা অনলাইন ক্লাস তোমরা যারা করছো সম্পূর্ণটা দেওয়া হবে। আমি তোমাদেরকে দেখাবো এই পিডিএফ আমি কি রেখেছি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কবি পরিচিতি। প্রথমে আমি কবি পরিচিতি একদম সংক্ষেপে সহজভাবে বেঙ্গলিতে রেডি করেছি, যাতে ইংলিশের প্রতি ভয় তোমাদের না থাকে। আচ্ছা, তারপরে দেখো বিষয় সংক্ষেপ, একদম সহজভাবে তোমাদের সামনে রেখেছি। মানে মূল বিষয় সংক্ষেপটা তোমাকে তো আগে জানতে হবে, তাহলে টেক্সটটা তোমার ভালো রেডি হবে, তাহলে তোমার ছন্দপতন হবে না টেক্সট পড়তে গেলে। বিষয়বস্তুটা কি জানতে হবে, তার জন্য আমি সুন্দরভাবে বাংলায় বিষয়বস্তু রেখেছি। ঠিক আছে, তারপরে গল্পের মূল শিক্ষাটাও রেখেছি, এবং তারপরে যে টেক্সট রেখেছি তার অজস্র ওয়ার্ডের বেঙ্গলি মিনিং মানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে তোমরা এই টেক্সটটা পড়তে গিয়ে কোনো সহায়িকা বইয়ের তোমার প্রয়োজনই না হয়। এই পিডিএফটা থাকলেই তুমি পুরো লাইনের অর্থ নিজেরাই না দেখে বলতে পারবে। অজস্র ওয়ার্ড মিনিং আমি পাশে বসিয়ে দিয়েছি পুরো পিডিএফ জুড়ে। তো এই পুরো পিডিএফটা তোমাদেরকে অনলাইন যারা ক্লাস করছো দেওয়া হবে, আর অফলাইন স্টুডেন্টদেরকেও দেওয়া হবে। আচ্ছা, তিনি দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর যার নাম হচ্ছে মালগুড়ি। এই মালগুড়িকে কেন্দ্র করে তার অজস্র লেখালেখি রয়েছে। ঠিক আছে, তিনি এই মানে তার একটা কাল্পনিক শহর কিন্তু মালগুড়ি, সেটা নিয়ে বহু লেখালেখি করেছেন, এবং তার ভাষা অত্যন্ত সহজ সরল এবং বর্ণনায় মৃদু হাস্যরস, বিদ্রুপ এই সমস্ত তার লেখালেখিতে থাকে, এবং তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার দক্ষতা রাখেন। আচ্ছা, তিনি পুরস্কার পেয়েছিলেন, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। দারুণ ফেমাস একজন রাইটার। বিষয় সংক্ষেপে আমি যা রেখেছি সমস্তটা তোমাদের দেবো বলেছি। আমি তোমাদেরকে একটু গল্পটা বলছি, একটু গল্পটা সত্যি দারুণ গল্প। আমার তো মনে হয় যে ক্লাস 11-এর এটা একটা বেস্ট মানে গল্প, দারুণ গল্প। আচ্ছা, আমি একটু বিষয় সংক্ষেপটা বলছি, দেখো। আচ্ছা, এখানে তোমরা যে জ্যোতিষীকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই জ্যোতিষী একজন ভণ্ড জ্যোতিষী। ঠিক আছে, তিনি একটি গাছের তলায় বসে জ্যোতিষ বিদ্যা তার মানে মধ্যে বিন্দু মাত্র নেই, মানুষকে একটু বলতে দেয়, বলার পরে তাকে শুনে যেটা উপলব্ধি করতে পারে কমন সেন্স খাটিয়ে মানুষের সম্বন্ধে বলে, তোমার এটা হয়েছে, তোমার এটা হবে, তোমার এটাতে বিপদ আছে, এইরকম মানে কি বলে আন্দাজে বলে, কিছুটা হলে ম্যাচও খেয়ে যায়, এবং মানুষ তাকে টাকা দিয়ে যায়, এটাই তার ইনকাম। তো জ্যোতিষ শাস্ত্র তার বিন্দুমাত্র জ্যোতিষ কোনো জ্ঞান নেই, তিনি ভণ্ডামি করেন, ভণ্ডামি বলা যায়। তো তার এই বেশভূষা কেন, তিনি কেন এই জ্যোতিষী এখানে কেন, একটা কিন্তু জনকোলাহল জায়গায় কিন্তু সে বসছে, কারণ তার তো কাস্টমার প্রয়োজন। জনকোলাহল যুক্ত একটা এলাকায় সেখানে বসলে তার কাস্টমার আসবে। ঠিক আছে, তাদেরকে দেখে অবজার্ভ করে সে বিভিন্ন রকম সমস্যা সমাধান এই সমস্ত দেখাবে, টাকা পাবে, তাই সে এরকম একটা জায়গায় বসে। এবার সে কিভাবে এইটার মধ্যে ঢুকলো আর কেনই বা ঢুকলো, এটা আমরা এবার জানবো। এবার আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে। বহু বছর আগে এই জ্যোতিষী ছিল একজন চাষি, কৃষক। তার সাথে একজনের ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল। তার নাম হচ্ছে গুরু নায়েক। ঠিক আছে, তার নামটা আমাদের ম্যাটার করে না, মানে এই কৃষকের সাথে কোনো একজনের ঝগড়া হয়েছিল, মানে সে যখন কৃষক ছিল বহু বছর আগে তার গ্রামে আর কি। তো ঝগড়া হওয়ার পর এই জ্যোতিষী রাগের বশে তাকে ছুরি চালিয়ে দেয় এবং তাকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দেয়, এবং সে ভাবে
সে ওই ব্যক্তিটা মারা গিয়েছে, মানে গুরুনায়ক মারা গিয়েছে। তো এবার তো ওকে বাঁচতে হবে, পুলিশে ধরবে। তো ও ওই এলাকা ছেড়ে এই শহর এলাকায় চলে আসে এবং জ্যোতিষীর ছদ্মবেশ ধারণ করে, যাতে পুলিশ ওকে না ধরতে পারে। এবং জ্যোতিষীর ছদ্মবেশ ধারণ করে তার দুটো সুবিধা হলো, পুলিশ তাকে চিনতে পারবে না, এবং সে কি করে খাবে, তাকে কাজ করে খেতে হবে। নর্মাল পোশাকে যদি সে কাজকর্ম করে, পুলিশ তো তাকে ধরে ফেলবে। তাই জ্যোতিষীর এইরকম ছদ্মবেশ ধারণ করে বেশ পয়সাও রোজগার হচ্ছে, এবং তার তার যে অপরাধ যেটা সে করেছিল তার থেকে সে মুক্তিও পেল। এখানে আর একটা মোড় ঘুরে যাচ্ছে গল্পের এইখানে। কি মোড় ঘুরছে? যে লোকটাকে সে ভেবেছিল মারা গিয়েছে, যার জন্য তার মধ্যে গিল্টি ফিল ছিল, সেই লোকটা হঠাৎ করে তার সামনে হাজির হয়। ঠিক আছে, গুরুনায়ক। সে এসে তাকে বলে, জ্যোতিষী তোমাকে আমি টাকা দেবো, আমি যা জিজ্ঞাসা করবো তুমি তার উত্তর যদি দিতে পারো। জ্যোতিষী তো দেখে বুঝে গেছে এ তো সেই লোক। তার মানে ভেতরটা তো ধুকপুক ধুকপুক করা শুরু করে দেয়। ঠিক আছে, কারণ যার জন্য এত কিছু সে বেঁচে আছে এই ব্যাপারটা দেখে তার কিছুটা ফিল ভালো, বেটার ফিল হলো, যে তাহলে আমি সেই অপরাধের জন্য সেই শাস্তি পাওয়ার যোগ্যতা জাস্ট আমার এখন নেই, কারণ পুলিশ তো আমাকে আর কিছু বলার নেই, কারণ সে তো বেঁচে আছে। কিন্তু আর একটা বিপদ, যে সেই লোকটা আমার সামনে রয়েছে, সে তো আমাকে ছাড়বে না, মানে সে যখন আমাকে চিনতে পারবে সে তো আমাকে তখনই খুন করে দেবে। তো জ্যোতিষী তো ভয় পেয়ে যায়। তো সেখানেও ভয় পাওয়ার পরও কমন সেন্স সে খাটায়। জ্যোতিষী তখন কি করে, বলে তোমার সম্বন্ধে আমি বলতে পারবো সবই। তো গুরুনায়ক, মানে যাকে সে মেরেছিল ছোটবেলায়, তো সে বলে ঠিক আছে বলো দেখি। ও তো সবই জানে, জ্যোতিষী তো গুরুনায়ক সম্বন্ধে সবই জানে। সে প্রথমেই বললো, তোমাকে ছোটবেলায়, ছোটবেলা বলছি কি, তোমাকে কোনো এক সময় কোনো একজন ছুরি মেরেছিল। গুরুনায়ক বলছে, হ্যাঁ তাই তো, এ তো দারুণ জ্যোতিষী। তারপর তারপর বলো। বলছে, তোমাকে যে ছুরি মেরেছিল সে তোমাকে কুয়োর মধ্যে ফেলেও দিয়েছিল। দারুণ তো, সব জানে। ঠিক আছে, তো জ্যোতিষী এরকম ভাবে বলছে, আর জ্যোতিষীকেও টাকাও দিচ্ছে। এবং জ্যোতিষী লাস্টে আরেকটা বুদ্ধি খাটালো, যে তুমি যাকে খুঁজছো, মানে যে ব্যক্তি তোমাকে ফেলে দিয়েছিল কুয়োতে, যার জন্য তোমার রাগ, সেই লোকটাও মারা গিয়েছে, সে বেঁচে নেই। তুমি এখন বাড়ি ফিরে যাও, নিশ্চিন্তে বাড়ি ফেরো। যদি তবুও তুমি তাকে খোঁজাখুঁজি করো, তোমার কিন্তু সামনে বিপদ রয়েছে। তো গুরুনায়ক ভাবলো, তাই তো, লোকটা তো মরেই গেছে, আর খোঁজাখুঁজি করবো কেন। সে জ্যোতিষীকে টাকা দিয়ে বাড়ি ফিরে যায়। এবার আমাদের জ্যোতিষী হাঁপ ছেড়ে বাঁচে, বাড়িতে গিয়ে বউকে বলে, এই এই ঘটনা ঘটেছে জানো, যার জন্য আমার এত বছর ধরে এত কিছু, সে বেঁচে আছে, এবং সে এখন এই জিনিসটা বুঝে গেছে যে আমি মরে গিয়েছি। তো যাতে এটা তো আর একটা ভালো হলো, সে তো আমাকে আর খুঁজতে আসবে না। বেশ, চলো এবার শান্তির ঘুম ঘুমাই। রাতের বেলা দুজন মিলে শান্তির ঘুম ঘুমালো। এর মধ্যে দিয়ে গল্পটা শেষ হলো। পুরো গল্পটা কিন্তু আমি বললাম, আশা করি গল্পটা বুঝতে পেরেছে। দারুণ গল্প, ইন্টারেস্টিং গল্প। তো এই গল্পটাই হচ্ছে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ঠিক আছে, একটা মানে অ্যাস্ট্রোলজারের একটা গোটা দিন, যে দিনের মধ্যে এই গুরুনায়ক বলে সেই লোকটা তার সাথে সাক্ষাৎ করতে আসবে। তো এই বিষয় সংক্ষেপটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে রেখেছি। ঠিক আছে, আর লাস্টে যেটা তোমাদেরকে রেখেছি, গল্প থেকে আমরা কি শিখতে পাচ্ছি। গল্পটি দেখায় যে পরিস্থিতির চাপে মানুষ কিভাবে নিজের পরিচয় বদলায়। মানুষ এই যে জ্যোতিষীর রূপ ধারণ করার পেছনে তার তো অবশ্যই রিজন রয়েছে, পরিস্থিতির চাপে সেটা করেছে। আরেকটা কি, দেখো, পেশাটি যদিও ভণ্ডামির ওপর টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার উপস্থিত বুদ্ধি তাকে কিন্তু এক ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দেয়। তাহলে উপস্থিত বুদ্ধি, মানুষের মধ্যে যদি উপস্থিত বুদ্ধি থাকে, তার ভয়াবহ বিপদ, তার হাত থেকেও কিন্তু মানুষ বাঁচতে পারে। তো এই দুটো জিনিস এখান থেকে শেখা যায়, যে পরিস্থিতির চাপে মানুষ তার রূপ চেঞ্জ করতে হয় তাকে, আর কমন সেন্স যদি খাটাতে পারে বা উপস্থিত বুদ্ধি যদি মানুষের মধ্যে থাকে, তাহলে সে মানে ভয়াবহ বিপদের হাত থেকেও বেরিয়ে আসতে পারে। এই হচ্ছে গল্পের মূল শিক্ষা। এবার আমাদের কাজ, টেক্সট পড়ো, বেঙ্গলি মিনিং বলো, ওয়ার্ড মিনিং জানো, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক উত্তর করো। পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of palmyra writing. দেখো,
প্রথম লাইনটা অনেকটা বড়, এখানে এসে ফুল স্টপ। অনেক কিছু তোমরা দেখো বেঙ্গলি মিডিয়ামে কত 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 লিখে দিয়েছি, তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। আচ্ছা, গল্পটা দেখো শুরু হচ্ছে এই অ্যাস্ট্রোলজারটাকে দিয়ে, মানে তার রূপটাকে এখানে সবার আগে কিন্তু তুলে ধরা হচ্ছে, মানে তার রূপের জ্যোতি, তার সাজ পোশাক কিরকম। তাই বলছে পাংচুয়ালি মানে সঠিক সময়, এখানে পাংচুয়াল মানে সঠিক সময়কে বলা হচ্ছে। তো সঠিক সময় অ্যাট মিড ডে, একদম দুপুরবেলা, তার দোকান খোলার টাইমটা হচ্ছে দুপুরবেলা। হি ওপেন হিজ ব্যাগ, সে তার ব্যাগটাকে খোলে। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার প্রফেশনাল ইকুইপমেন্ট গুলোকে সব স্প্রেড করে, মানে চারিদিকে ছড়িয়ে দেয়। যেমন দোকান খুললে ঠিক ওই রকম ভাবে জ্যোতিষী তার দোকান বলছে, তার যে তার কাজের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো তার ব্যাগে থাকে, সেগুলো সব ছড়িয়ে দিল সকাল মানে দুপুরবেলা এসে। হুইচ কনসিস্টেড অফ, এবার জানতে পারবো তার যন্ত্রপাতিগুলো কি, মানে তার কাজের জিনিসগুলো কি। তাই বলছে হুইচ কনসিস্টেড অফ, যা গঠিত ছিল আর ডজন কড়ি সেল, 1 ডজন কড়ি। আচ্ছা, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস, মানে আর কি ছিল, একটা স্কোয়ার টাইপের ছোট্ট একটা চারকোনা টাইপের কাপড়, ঠিক আছে, যার মধ্যে কিছু অস্পষ্ট কিছু লেখা ছিল আর কি অন ইট। আর নোটবুক, একটা ছোট্ট নোটবুক ছিল। অ্যান্ড আ বান্ডেল অফ পালমিরা, এবং একটি পালমিরা ছিল। পালমিরা হচ্ছে তাল পাতার উপর কোনো কিছু লেখা হলে সেগুলোকে পালমিরা বলে, সেরকম তাল পাতার উপরে লেখার একটা জিনিস ছিল, সেটাও তার আর কি কাজেরই জিনিস, ব্যাগের থলি থেকে বের করে সব রাখলো। His forehead was resplendent with sacred ash and vermilion. দেখো তার কি বলা হচ্ছে, হিজ ফোরহেড, তার কপাল। কপাল, জ্যোতিষী হতে গেলে সবার আগে কপালটাকে একদম বানাতে হবে, তা নাহলে জ্যোতিষী কি করে হবে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, তাহলে রেসপ্লেন্ড ছিল কিভাবে, রেসপ্লেন্ড মানে উজ্জ্বল, তার মানে উজ্জ্বল ছিল বা জলজল করছিল কি দ্বারা, উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, আর অ্যাশ মানে কি ছাই, পবিত্র ছাই বা ভস্য দ্বারা। অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে সিঁদুর, এবং সিঁদুর, কপালে রয়েছে পবিত্র ছাই এবং সিঁদুর। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লেম, ঠিক আছে। দেখো আর কি বলছে, অ্যান্ড হিজ আইজ, এবং তার চোখগুলো স্পার্কেল করছিল মানে চকচক করছিল, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লেম, একটা মানে অস্বাভাবিক, এই যে অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, আর শার্প মানে পরিষ্কার, একটা পরিষ্কার অস্বাভাবিক গ্লেম, গ্লেম মানে দীপ্তি বা আলো। which was really an outcome of a continual searching look for customers. দেখো কি বলা আছে, which was really an outcome, যেটা একটা ফলাফল নিয়ে আসে, কিসের ফলাফল, of a continual searching মানে কন্টিনিউ খুঁজছে, look for customers, যেটা কাস্টমার মানে খুঁজছে, মানে এখানে বলা হচ্ছে তার রূপ, রূপ সম্বন্ধে কিন্তু বর্ণনা দেওয়া হলো, তার মানে পরনে, কপালে, তার চোখের ভাব, এই জিনিসগুলো বলা হলো, যে তার লুকটাকে সে এমন ভাবে বানিয়েছে, আর চোখটা এমন ভাবে মানে দীপ্তি উজ্জ্বল ভাবে মানে চারিদিক চকমক করছে, মানে সে সবসময় কাস্টমার খুঁজছে, সে দেখছে কে মুরগি হতে পারে, আজকের মুরগি কোনগুলো, মুরগিটাকে ক্যাপচার করতে হবে, কোথায় সেই মুরগিটা ঘুরছে, সবসময় কাস্টমার খুঁজছে, কারণ সে তো ভণ্ড, সে তো অ্যাস্ট্রোলজির কিছুই জানে না, তাকে তো কাস্টমার খুঁজতে হবে। তো তার মানে সারাদিনের বেশভূষাটা এখানে বলা হলো, এবং সে সবসময় কন্টিনিউ সার্চ করছে কোথায় কাস্টমার, কোথায় কোথায় মুরগি পাবো। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফর্টেড। দেখো কি বলা হচ্ছে, যে তার চোখ তো সবসময় কাস্টমার খুঁজছে, কিন্তু তার সহজ সরল ক্লায়েন্টরা মানে মক্কেলরা টুক টু বি আ প্রফেটিক লাইট, মানে সেটাকে সে তারা মনে করতো একটা ভবিষ্যৎ বাণীমূলক কোনো একটা আলো আমাদের জ্যোতিষীর চোখ দিয়ে বেরোচ্ছে, এ একটা হেভি মানুষ, এর কাছে গেলে আমার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং তারা স্বস্তি বোধ করতো, না এ দারুণ লোক, এর চোখের মধ্যে আলাদাই ব্যাপার রয়েছে, কিন্তু তারা এটা বুঝতো না যে ও তো চোখ দিয়ে কাস্টমার খুঁজছে, মানে তোমাকে মুরগি বানাবে। The power of his eyes was considerably enhanced by their position. দেখো কি বলা হচ্ছে, দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে পাওয়ারটা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স, মানে যথেষ্ট পরিমাণে এনহ্যান্সড করেছিল, মানে বৃদ্ধি পেয়েছিল, বাই দেয়ার পজিশন, তার পজিশনের জন্য, তার চোখের পজিশনটা এমন জায়গায় ছিল যেটার জন্য কিন্তু তার চোখের মধ্যে মনে হয় আলাদাই পাওয়ার কাজ করছে। আচ্ছা দেখো, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড
forehead and the dark whiskers which streamed down his cheeks। দেখো কি বলা হচ্ছে, তাহলে কোথায় সেটা চোখটা প্লেস করা ছিল, মানে রাখা ছিল, যে বিটুইন কোন দুটো জিনিসের মধ্যে, কোন দুটো জিনিস, দ্য পেইন্টেড ফোরহেড তার মানে আঁকা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার মানে তার ওই যে ডার্ক মানে কালো অন্ধকার টাইপের গোপ, হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স যেটা তার স্ট্রিম ডাউন করেছিল, নেমে এসেছিল তার গাল বরাবর। ঠিক আছে, ওই রকম দুটো জিনিসের মধ্যে চোখটা থাকলে চোখটা দেখে মনে হয় অন্যরকম কিছু ব্যাপার রয়েছে। ইভেন আ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং। দেখো ইভেন এমনকি এ হাফ উইটস, ঠিক আছে, হাফ উইটস আইজ, দেখো উইটস মানে হচ্ছে জ্ঞান, তাহলে হাফ উইটস মানে অর্ধ জ্ঞান, তাহলে অর্ধ জ্ঞানী মানুষের চোখ আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, মানে এইরকম একটা জিনিস দেখে তারাও কিন্তু বিশ্বাস করবে। ঠিক আছে, অর্ধ জ্ঞানী মানে মানে জ্ঞান কিছুটা হলেও আছে, সেই মানুষও কিন্তু বিশ্বাস করবে যে ব্যাপার কিছু একটা রয়েছে। আচ্ছা দেখো জ্যোতিষী আরো কি করছে দেখো, টু ক্রাউন দ্য এফেক্ট, মানে এই এফেক্টটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য, হি ওন্ড আ স্যাফরন কালার্ড টারবান, সে একটা স্যাফরন কালারের টারবান পরতো। ঠিক আছে, স্যাফরন গেরুয়া গেরুয়া পাগড়ি সে পরতো। ঠিক আছে, টারবান কাকে বলে, পাগড়িকে। আচ্ছা তারপর দেখো অ্যারাউন্ড হিজ হেড, এবং সেটা তার মাথার মধ্যে থাকতো, মাথায় একটা গেরুয়া পাগড়ি পরতো, যেটা দেখলে কিন্তু মানুষ, এ হচ্ছে জ্যোতিষী, মানুষ ভাববে এই জ্যোতিষী, একে প্রণাম করতে হবে, এর জ্ঞান আছে, মানে কালারটাই এমন। দিস কালার স্কিম নেভার ফেল, যে কালার স্কিমটা কখনো ফেল করে না, মানে এই রঙের জিনিস যদি কেউ পরে তো তার কাছে লোক এসে ফিরে যায় না, লোকে কিন্তু সেই লোককে অন্ধের মতোই বিশ্বাস করে, যারা ঠিক এইরকম পাগড়ি ঠাগড়ি পরে এরকম জাস্ট ভাবে থাকে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অ্যান্ড ডালিয়া স্টকস। দেখো এখানে তুলনা করা হচ্ছে মানুষকে মৌমাছির সাথে, যে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, তাহলে তার সাথে মানুষটা খুব অ্যাট্রাক্ট ফিল করতো, সেটা কার সাথে তুলনা করা হচ্ছে, যেমন ভাবে মৌমাছিরা অ্যাট্রাক্ট ফিল করে ডালিয়া কসমোস গাছের ডালে বসতে চায়, ঠিক ওই রকম ডালিয়া কসমোস গাছের ডাল মানে কড়ি বা ফুল বা ডাল ঠিক জ্যোতিষীর সাথে তুলনা করা হচ্ছে, জ্যোতিষীর কাছেও মানুষ ঠিক ওই রকম ভাবে একদম মৌমাছির ঝাঁকের মতো আর কি সবসময় থাকে। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। দেখো কি বলা হচ্ছে, এবারে আমরা জানতে পারলাম যে সে কোথায় বসে, সেই জায়গাটা সম্বন্ধে বর্ণনা দেওয়া হচ্ছে। হি স্যাট আন্ডার দ্য বাউস, সে বসতো একটা বাউজের নিচে, মানে কি ডালপালার নিচে, কিসের ডালপালা, অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, মানে একদম বিস্তৃত হওয়া তেঁতুল গাছের ডালের নিচে কিন্তু সে বসতো, হুইচ ফ্ল্যাঙ্কড, যার পাশে, এই যে ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে পাশে, যার পাশেই ছিল আ পথ একটা রাস্তা, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কের দিকে গিয়েছিল, ঠিক ওই রকম একটা তেঁতুল গাছের মানে ওই রকম একটি জায়গায় তেঁতুল গাছের মানে নিচে সে কিন্তু তার এই জিনিসপত্র নিয়ে বসতো। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, মানে এটা একটা কিন্তু রিমার্কেবল মানে উল্লেখযোগ্য একটা জায়গা ছিল, ইন মেনি ওয়েজ বিভিন্ন কারণে, মানে ও যে জায়গাটা বসতো একদম হেভি জায়গা, যেখানে কাস্টমার আসবেই, ক্লায়েন্টস ও পাবেই। ঠিক আছে, কেন হেভি জায়গা, কেন খুব উল্লেখযোগ্য রিমার্কেবল প্লেস, দেখো পরের লাইনে বলা হচ্ছে, আ সার্জিং crowd was always moving up and down this narrow road from morning till night, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত এই জায়গা দিয়ে কন্টিনিউ লোকের ভিড়, লোকজন কিন্তু যাতায়াত করত। কেন করত আরো জানতে পারবো, দেখো a variety of trades and occupations was represented all along its way, তাহলে এই রাস্তার মানে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের অকুপেশন পেশা, ঠিক আছে, বিভিন্ন ব্যবসাদার ট্রেডস, তাহলে বিভিন্ন ব্যবসা এবং পেশার মানুষরা কিন্তু এই রাস্তায় কিন্তু বসতো। তাহলে জ্যোতিষী কিন্তু কোনো মানে ফাঁকা জায়গায় একটা শান্তির এলাকায় বসে কিন্তু ব্যবসা করছে না, কারণ ওখানে সে কাস্টমার পাবে না, ভিড়ভাট্টা এলাকায় যেতে হবে, তো তার ওই জায়গায় অনেক লোকজন থাকার কারণ তাহলে কি, কারণ ওখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, বিভিন্ন ব্যবসা হচ্ছে, তাহলে মানুষ তো ওই ব্যবসার জিনিসগুলো নিতে যখন আসবে তখন তো তাকে চোখে পড়বে।
তাই না? আচ্ছা দেখো কি 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 বিক্রেতা ব্যবসাদাররা ওখানে রয়েছে। মেডিসিন সেলার্স, সেখানে ওষুধ বিক্রেতা রয়েছে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিসিয়ান জাঙ্ক, দেখো এইটুকুর মানে বুঝে নাও। আর কি ছিল, মেডিসিন সেলার্স ছিল আর সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার। দেখো চুরি হওয়া বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রপাতি অ্যান্ড জাঙ্ক, দেখো চোরাই লোহা লক্কর এবং পুরনো জিনিসপত্র, সেটাকে বলে জাঙ্ক। ঠিক আছে, তাহলে চোরাই মানে মানুষ চুরি করে এনে বিক্রি করেছে, সেই জিনিসটা আবার সে আবার অন্য কাউকে বিক্রি করবে। তো ওইখানে একজন বিক্রেতা রয়েছে, সে আর কি চোরাই জিনিস বিক্রি করে, তো সেটাকেই জাঙ্ক বলা হচ্ছে। জাঙ্ক জাঙ্ক বলা হচ্ছে। যাই হোক, তো এইরকম সেলাররা কিন্তু এখানে ছিল, যারা আর কি চুরি করা পুরনো জিনিস সেইগুলো তারা বিক্রি করতো। আর কি, দেখো ম্যাজিসিয়ানস, জাদুকর ছিল। অ্যান্ড অ্যাবভ অল, এবং আরো অনেক দোকানদাররা ছিল। অ্যান্ড অক্সিওনার অফ চিপ ক্লথ, এবং আরেকটা ছিল, কি ছিল, অ্যান্ড অ্যাবভ অল অ্যান্ড অক্সিওনার অফ চিপ ক্লথ, এবং আরো তো ছিল, আরো দোকান ছিল, তার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ দোকানের কথা বলা হচ্ছে। দেখো কিছু কি দোকান, আর একজন হচ্ছে নিলামদার। এই যে অক্সিওনার মানে যে নিলামদার, এই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু বেঙ্গলি মিনিং পাশেই রেখেছে, এগুলো খুব প্রয়োজন হবে তোমাদের। তো একজন নিলামদার ছিল, যে কি করে, এই চিপ ক্লথ মানে সস্তায় কাপড় বিক্রি করে নিলাম করে। ও বললো 50 টাকা, ও বললো 60 টাকা, ও বললো 70 টাকা, 100 টাকা, 150 টাকা। ঠিক আছে, নিলামে যেরকম ভাবে ওঠে 150 টাকা, আর কেউ বলছে না 150 টাকার বেশি, তো যে 150 টাকা বললো তাকে দিয়ে দিল। ঠিক এইরকম নিলামে জামা কাপড় বিক্রি হয়। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। দেখো এই যে যে সস্তার জামা কাপড় যে নিলাম করে বেচতো, তাকে তো অনেক বেশি বকবক করতে হতো, যে কি করতো সারাটা দিন ওই রাস্তায় খুব শোরগোল ফেলতো, মানে খুব চেঁচামেচি তৈরি করতো। ঠিক আছে, এবং ওই চেঁচামেচিতেই তো মানুষ অ্যাট্রাক্ট হতো, সবাই ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতো। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, দেখো নেক্সট টু হিম তার ঠিক পাশেই, এবার তার পাশে কে বসছে সেটা দেখানো হচ্ছে। দেখো নেক্সট টু হিম তার পাশেই, ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। দেখো তার পাশেই একজন, মানে এই যে ভসিফেরাসনেস মানে চিৎকার হই হট্টগোল করে কেউ যদি কোনো কিছু বেচে, সেই রকম আওয়াজটাকে বলে ভসিফেরাসনেস। তো তার ঠিক পাশেই একজন হই হট্টগোলের সাথে বেচতো, মানে সে আসতো, কেম আ ভেন্ডার, সে একজন মানে কি বলে বিক্রেতা, বিক্রির জিনিস নিয়ে আসতো। অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, মানে তার বিক্রির জিনিসটা কি, ভাজা চিনে বাদাম। সে ভাজা চিনে বাদাম বেচতো, সেই লোকটা তার পাশে আসতো। ঠিক আছে, চিৎকার করে হই হট্টগোল করে সে তার জিনিস বেচতো। ঠিক আছে, বলাই হচ্ছে বারবার করে, এখানে খুব হই হট্টগোল চেঁচামেচির পরিস্থিতি ছিল, যার জন্য ওই এলাকাটা খুব জমজমাটি ছিল। আচ্ছা, তাহলে এই যে গ্রাউন্ড নাট মানে ভাজা চিনে বাদাম বিক্রেতা, সে তার জিনিসটাকে বিক্রি করতো, দেখো কি দারুণ ভাবে সে তার মানুষ যাতে তার কাছে আসে, সে কিভাবে বিক্রি করতো। হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম, সে তার নিজের জিনিসের আলাদা আলাদা আকর্ষণীয় নাম দিত, ফ্যান্সি নেম। ঠিক আছে, ইচ ডে প্রত্যেক দিন, মানে সে চিনে বাদামই বিক্রি করছে, কিন্তু আজকে চিনে বাদামটাকে অন্য নামে বিক্রি করছে, পরের দিন আর একটা নামে বিক্রি করছে। ঠিক আছে, বেশ মজাদার। আচ্ছা, কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, তাহলে একদিন সে বলতো নিয়ে যাও নিয়ে যাও বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, মানুষ সব টাকা কি বলছে কি বলছে দেখে চিনে বাদাম বিক্রি করছে। তা 10টা মানুষের মধ্যে 3টে মানুষ হেসে চলে যেত, 7টা মানুষ ভাবতো এই বোম্বে আইসক্রিম বলছে, মানে চিনে বাদামের মধ্যে একটা ব্যাপার রয়েছে, চলো খেয়ে আসি। ঠিক এইরকম একটা ব্যাপার। অ্যান্ড অন দ্য নেক্সট, মানে ঠিক তার পরের দিনই, ডেলি আমন্ড, দিল্লির বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন, রাজাস ডেলিকেসি। ঠিক আছে, রাজার সুস্বাদু খাবার নিয়ে যাও সবাই, রাজার সুস্বাদু খাবার নিয়ে যাও। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, অ্যান্ড পিপল ফ্লকড টু হিম। ঠিক এইরকম ভাবেই মানুষ কিন্তু তার কাছে খুব ভিড় করতো, ফ্লক মানে ভিড় করতো, সে তার খাবারের ভ্যারাইটিস নাম দিত। আচ্ছা, তারপরে দেখো, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিড, এই যে ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, কি বলা হচ্ছে, এ কনসিডারেবলি পোর্শন অফ দিস ক্রাউড, মানে ওই যে লোকটা চেঁচামেচি করে তার বাদাম বিক্রি করছে, মানুষ ওই বাদাম বিক্রেতা তো অ্যাস্ট্রোলজারের ঠিক পাশেই রয়েছে, তাহলে তার চেঁচামেচিতে অনেক লোক বাদাম কিনতে আসতো, কারণ সাথে বাদামের বিভিন্ন নাম দিত,
তো সেই লোকটা যখন ওই দোকানে এসে বাদাম কিনতে আসতো, তখন ওই লোকগুলো পাশে যে জ্যোতিষী আসছে তার দিকে একটু তাকাতো, তার কাছে একটু ঘুরঘুর করতো, দেখি তো এই লোকটা কি বলছে, কি আছে। মানে ওর কাস্টমার থেকে কিছু কাস্টমার কিন্তু ওর হয়ে যেত। ওকে কিন্তু চেঁচামেচি করতে হলো না, ও চেঁচামেচি করে ওর দোকানে যিনি লোক নিয়ে আসলো, এবং ওর দোকানের কিছু লোক কিন্তু ওর দোকানে চলে আসলো। ঠিক এইরকম ভাবে তার ব্যবসাটা দারুণ চলতো। তাই কি বলছে, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, মানে এই ক্রাউডের একটা অংশ ডেলিয়েড মানে ঘোরাঘুরি করতো। যে ডেলিয়েড হচ্ছে ঘোরাঘুরি করা, মানে সময় কাটাতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, মানে অ্যাস্ট্রোলজারের কাছেও, অ্যাস্ট্রোলজারের কাছে এসে সময় কাটাতো। মানে জিনিস নিই বা না নিই, অ্যাস্ট্রোলজারকে টাকা দিয়ে কোনো কিছু করাই কি না করাই, একটু শুনি না কি বলছে সে। ঠিক এইরকম ভাবে মৌমাছির চাকের মতো ঘিরে ধরতো অ্যাস্ট্রোলজারকে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড, দেখো কি বলা হচ্ছে, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। কি বলা হচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড মানে কি, পরিচালনা করতো, হিজ বিজনেস তার বিজনেসটাকে কিভাবে পরিচালনা করতো, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, আগুনের শিখার দ্বারা। মানে সে একটা মশাল জ্বালাতো আর কি আগুনের শিখার দ্বারা, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাটস হিপ নিয়ার বাই, যেটার আগুনের শিখাটা মানে ফটফট শব্দ করতে করতে আর কি জ্বলতো। ঠিক আছে, ক্র্যাকেলড হচ্ছে ফটফট শব্দ করা, ফাটার আওয়াজ, অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, এবং সেটা ধুয়ো বেরোতো ওই যে বাদাম বিক্রেতার যে স্তূপ ছিল সেই স্তূপের ওই জায়গাটা দিয়ে ধুয়ো বেরোতো। মানে বলতে চাইছে এই অ্যাস্ট্রোলজারের কিন্তু নিজস্ব কোনো বৈদ্যুতিক আলো ওরকম কিচ্ছু ছিল না। ঠিক আছে, সে একটা মশাল জ্বালাতো, মশালের আলোটা একদম দপদপ দপদপ করে জ্বলতো, ফটফট ফটফট আওয়াজ করতো এবং ধুয়ো বেরোতো, যেটা দেখে মনে হয় সত্যি একজন জ্যোতিষী। মানে সন্ধে নামার পর এই পরিস্থিতিটা হয়, সে তো দুপুর বেলায় বসতো, তাই না। হাফ দ্য এনচ্যান্টমেন্ট of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting। দেখো কি বলা হচ্ছে, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, তাহলে এই যে জায়গাটা, ওই জায়গাটা দেখো, এই যে এনচ্যান্টমেন্ট মানে কি, জাদু বা আকর্ষণ, মানে ওই জায়গাটা খুব জাদুকর মানে আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠেছিল। কেন, কি বলা হচ্ছে, অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, মানে এটার ফ্যাক্ট কারণটা কি ছিল, দ্যাট যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট, মানে মিউনিসিপ্যালের যে সরকারি পোলের যে আলো, সেই আলোটা ওই জায়গাটায় পৌঁছাতো না, বা সেইখানে আলো ছিল না, যার জন্য জায়গাটা আরো জাদুকর মানে আকর্ষণীয় ছিল সবার কাছে। একটা মশাল জ্বলছে, মশালের আগুন, ফটফট আওয়াজ, মানে সবাই খুব আকৃষ্ট হতো ওই জায়গায়। আর অন্ধকার, একটা অন্ধকার অন্ধকার জায়গায় যদি ওরকম একটা পরিস্থিতি, দূর থেকে তো মানুষ সবাই আকৃষ্ট হবে ওই জায়গায় যাওয়ার জন্য। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, মানে ওই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোতে, মানে অন্যান্য দোকানের থেকে যে আলোটা বেরোতো, মানে সেই আলোটা কিন্তু ওই জায়গাটা এসে জাস্ট আলোকিত করতো। ওয়ান অর টু হ্যাড হিজিং গ্যাস লাইটস, দেখো এই দোকানদারদের বিভিন্ন জনের বিভিন্ন রকম আলো ছিল, তাই কি বলছে, ওয়ান অর টু একজনের বা দুজনের, হ্যাড হিজিং গ্যাস লাইটস, কি ছিল হিজিং গ্যাস লাইট, মানে বলা হচ্ছে হ্যাজাকের আলো, হ্যাজাক জ্বালিয়ে আলো করতো, সেই আলোতে তারা কেনা বেচা করতো। সাম হ্যাড নেকড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, তাহলে আর কিছু জন কি করতো, ওই মশালের মতোই কিছু একটা জ্বালাতো, জ্বালিয়ে তার দোকানদারি করতো। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ কেউ আবার পুরনো সাইকেলের যে বাতি সেই আলোতেই দোকানদারি করতো। অ্যান্ড ওয়ান অর টু, এবং একজন দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, মানে ঠিক অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড করতো, ম্যানেজ উইদাউট লাইটস মানে আলো ছাড়াই, অফ দেয়ার ওন, তার নিজস্ব আলো ছাড়াই কোনোভাবে আলো আসছে ওই রকম, যেরকম ভাবে অ্যাস্ট্রোলজার ম্যানেজ করতো ওই রকম ম্যানেজ করে তারা কিন্তু তাদের দোকানদারি চালাতো। তাহলে এই জায়গাটা বলা হলো কোন দোকানদার কিভাবে তাদের দোকানদারি করতো, মানে আলো আলো কিভাবে জিনিসগুলো, মানে কাদের কিরকম আলো। ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং, কি বলা হচ্ছে, এই যে বিওয়াইল্ডারিং মানে কি, বিভ্রান্তিকর, ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোস, দেখো এইরকম একটা যেহেতু পরিস্থিতি, তাই কি বলছে, ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং, মানে এইগুলোর জন্যই এই জায়গাটা একটা বিভ্রান্তিকর জায়গা তৈরি হয়েছিল, একটা মানে কাটাকুটি, জটা জাল, এই যে ক্রিস ক্রস মানে কাটাকুটিকে বলে, ঠিক আছে, কাটাকুটি অফ লাইটস রেজ অ্যান্ড মুভিং শ্যাডোস, মানে ওই জায়গাটা ছায়া পড়ছে,
এবং বিভিন্ন ধরনের আলোর যে কাটাকুটি, দেখা গেল ওই দোকানের আলোটা ঠিক একরকম, ওই দোকানের আলোটা অন্যরকম, ওই দোকানের আলোর একটা রে আসছে, ওই দোকানের আলোর একটা রে আসছে, সামনে থেকে অন্যরকম একটা আলোর রে আসছে, এখানে মশালের একটা অন্যরকম আলোর জ্যোতি, আর একটা যে আলোর সামনে দিয়ে যাচ্ছে মানুষ তার একটা ছায়া, এই ভ্যারাইটিস সব জিনিস মিশে ওই জায়গাটাকে কিন্তু একটা বিভ্রান্তিকর মানে এমন একটা বানিয়েছে, মানুষ কিন্তু আকৃষ্ট হতো, মানে জ্যোতিষীর জন্য পারফেক্ট ছিল এরকম আলো এরকম জায়গা। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, মানে এটা অ্যাস্ট্রোলজারের সাথে খুব ভালো যেত, উপযোগী ছিল, সুইটেড উপযোগী ছিল, মানে এইরকম একটা পরিবেশ আলো ঠিক অ্যাস্ট্রোলজারের জন্য একদম ঠিকঠাক ছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য least intended to be an astrologer when he began life। দেখো এখানে কি বলা হচ্ছে, এবার এবার জ্যোতিষীর সম্বন্ধে তো আমরা খারাপ খারাপ অনেক কথা বললাম, যে যদি খারাপ কথা কি, যেটা সত্যি সেটাই আমরা বলেছি, যে সে এইরকম ভাবে জায়গাটা করতো, ঠিক আছে। এবার আমরা জানতে পারবো তার জ্যোতিষী হওয়ার ভাবনা নিয়ে কি সে জন্মেছিল, তার প্রথম জীবনে কি তার প্ল্যান ছিল আমি জ্যোতিষী হব, মানুষকে ঠকাবো, মানে মানুষ মানে কোন মানুষ কেমন সেটা জানার প্রতি আগ্রহ কি তার ছোটবেলা থেকে ছিল? ছিল না, পরিস্থিতি তাকে করেছে, সেটা আমি বললাম তোমাদেরকে বিষয়বস্তুতে। দেখো এখানে কি বলা হচ্ছে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট, একটা সাধারণ রিজন, একদম সিম্পল রিজন দ্যাট, যে হি হ্যাড নট ইন দ্য লেস্ট ইন্টেন্ডেড, তার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার হওয়ার তার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, হোয়েন যখন হি বিগ্যান লাইফ, সে তার জীবন শুরু করেছিল, and এবং he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute। দেখো কি বলা হচ্ছে, he knew no more of what was going to happen to others। দেখো এখানে তুলনামূলক করা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রির মতো দেন দেওয়া রয়েছে, মানে এখানে বলা হচ্ছে যে তার জীবনে পরবর্তীতে কি হতে চলেছে সেটা নিয়েই তার সেরকম কোনো ভাবনা বা প্ল্যানিং ছিল না। সেই রকম একটা মানুষ অন্যের জীবনে পরবর্তীতে কি হতে চলেছে সেই ভাবনা তো তার মাথাতে আসতোই না। মানে বর্তমান তার যে কাজের পেশা সেটার মধ্যে তো সবসময় অন্যকে পর্যবেক্ষণ করতে হবে, বুঝতে হবে তার ভেতরে কি চলছে, তাকে কোনটা দিলে সন্তুষ্টি করা যায়, তার মনকে বুঝতে হবে। যে নিজের মনকেই ঠিকঠাক করে বুঝতো না, পরবর্তীতে তার সাথে কি হবে, সে আবার অন্যের জীবন নিয়ে কি ভাববে। প্রথম জীবনে তার সাথে এসব কিছুই ছিল না, কিন্তু পরিস্থিতির চাপে সে কিন্তু নিজেকে পরিবর্তন করেছিল। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। কি বলা আছে, হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার, মানে এখানে স্ট্রেঞ্জার মানে তো অপরিচিত আমরা জানি, তাহলে সে এতটাই অপরিচিত ছিল টু দ্য স্টার্স মানে নক্ষত্র, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, মানে এই যে গ্রহ নক্ষত্র নিয়ে যে সমস্ত বিচার বিশ্লেষণ জ্যোতিষীরা করে এই সমস্ত বিষয় নিয়ে সে অনেকটাই মানে পুরোটাই অপরিচিত ছিল, যেমনটা তার কাস্টমাররা অপরিচিত ছিল। মানে কোন একজন মানুষ তার কাছে আসছে, গ্রহ নক্ষত্র সম্বন্ধে তার তো কোনো ধারণা নেই, জ্যোতিষী যা বলবে তাই তো সে মেনে নেবে। ঠিক এই জ্যোতিষীরও তাই, তার নিজের গ্রহ নক্ষত্র মানে নিজের কেন মানে গ্রহ নক্ষত্র বিষয়ে তারও কোনো রকম ধারণা জ্ঞান কিছুই ছিল না, সে তো আমি শুরুতেই বলেছি। তো এটা তো তার আর কি একটা কি বলে ছদ্মবেশ। ইয়েট হি সেইড থিংস, তাহলে সে কি করে বলতো, মানে তার এই সমস্ত জ্ঞান কিছুই নেই, তবুও মানুষ প্রতিদিন তার কাছে আসছে, সে কিছু না কিছু বলছে, ঠিকঠাক তো চলছে। তাহলে এখানেও কিন্তু সে পরিশ্রম করছে। কি বলা আছে, ইয়েট হি সেইড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড everyone that was more a matter of study, practice and shrewd গেস ওয়ার্ক। দেখো কি বলা হচ্ছে, তাহলে তার মধ্যে তো এরকম কোন রকম জ্ঞান নেই, তাহলে সে কিভাবে জিনিসগুলো করছে, তাই বলছে ইয়েট হি সেইড থিংস, এই বিভিন্ন জিনিস সম্বন্ধে বলতো, হুইচ প্লিজড যেটা মানুষদেরকে খুশি করতো, অ্যান্ড অ্যাস্টনিশড সবাইকে মানে অ্যাস্টনিশড করতো, এভরিওয়ান সবাইকে, কিভাবে করতো, কিভাবে সে এগুলো বলতো, দ্যাট ওয়াজ মোর ম্যাটার অফ স্টাডি, এটা পুরোটাই ছিল তার অধ্যয়নের ফল, মানে সে এই সমস্ত বিষয় নিয়ে খুব অধ্যয়ন করতো, মানে বোঝার চেষ্টা করতো মানুষকে, প্র্যাকটিস করতো, অনুশীলন করতো, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং একদম তীক্ষ্ণ ভাবে কোনো কিছু অনুমান করা, যে শ্রিউড মানে তীক্ষ্ণ ধারালো, আর গেস ওয়ার্ক মানে অনুমানের ওপর কোনো কাজ করা। মানে সে কি করতো, প্রথমে এসে কোনো মানুষকে বলতে দিত অনেকটা সময়,
তাহলে তুমি তোমার সম্বন্ধে বলো। সে তার নিজের সম্বন্ধে যখন বলা শুরু করে দিত, সে কিন্তু একটা আইডিয়া করে ফেলতো যে এ কেমন টাইপের, তাহলে একে আমি কি বলতে পারি। ঠিক ওই রকম তার পুরোপুরি প্র্যাকটিস, অনুশীলন এবং তার বুদ্ধি, অনুমান, এই সমস্তর ওপর ভিত্তি করে কিন্তু সে বলতো, যেটাতে সে 100% মানে সঠিক না বলতে পারলেও কাছাকাছি চলে যেত। তাহলে এটাও তো তার একটা পরিশ্রম, এটাও তো তার একটা কাজ, এটাও তো তাকে পরিশ্রম করেই করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাকে ভণ্ডামি ও ভণ্ড বলতে পারি না, কারণ এখানেও তার বুদ্ধির একটা মানে যে পারিশ্রমিকটা সে পেতো, সত্যি তো সেটার যোগ্য সে, কারণ তার জন্য তো তাকে পরিশ্রম করতে হচ্ছে, তাকে তো সঠিকটা বলার চেষ্টা করতে হচ্ছে কোনো না কোনো ভাবে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, and he deserved the wages he carried home at the end of the day। কি বলা হচ্ছে দেখো, যেটা আমি একটু আগে বললাম, অল দ্য সেম, এই সমস্ত কিছু দেখেই আর কি, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার, মানে এই সমস্ত কিছু থেকে আমরা এটা বলতে পারি যে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যান লেবার, মানে একজন সৎ মানুষ পরিশ্রম করার পরে, ঠিক আছে, এই যে লেবার মানে পরিশ্রম, সৎ মানুষ যেটা পরিশ্রম করে, পরিশ্রম করে তার অর্থ উপার্জন করে, তো ঠিক ওইটার সাথেই কিন্তু এটাকে তুলনা করা যেতে পারে, মানে অল দ্য সেম মানে তুলনা করা যেতে পারে। কোনটা তুলনা? কারণ সে অনেস্ট, সে তো যে কাজটা সে করছে সেটা তো সে তার পরিশ্রম অনেস্টলি করছে, ঠিক আছে, অ্যাজ এনি আদার, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, এবং সে তার এই যে তার জন্য যে যোগ্য মজুরিটা সে নিচ্ছে, মানে যে এই ডিজার্ভ মানে যোগ্য, যোগ্য হওয়া, কোনো কিছু যোগ্য হওয়া, আর ওয়েজেস মানে মজুরি, তো তার এই যোগ্যতার ভিত্তিতে সে তো মজুরি পাচ্ছে। হি ক্যারিড হোম, যেটা সে বাড়ি নিয়ে যাচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সেই মজুরিটার যোগ্য সে, কারণ সেও তো পরিশ্রম করছে, যেটা আমি ঠিক আগেই বললাম। তো একজন সৎ মানুষের পরিশ্রমের সাথে কিন্তু তার কাজের এই পরিশ্রমের মূল্যটাকে তুলনা করা কিছুটা হলেও যেতে পারে, কারণ সেও যেমন পরিশ্রম করে কোনো কিছু অর্থ উপার্জন করে, এও তো পরিশ্রম করেই অর্থ উপার্জন করছে, হয়তো সে অনেক কিছু জানে না, কিছু ক্ষেত্রে ভুল বলছে, তবুও তো সেটা তো তাকে পরিশ্রম করেই পেতে হচ্ছে, সে তার বসেই পেয়ে যাচ্ছে না। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, দেখো সে তার ভিলেজ, গ্রাম, গ্রাম কিন্তু ছেড়েছিল উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, তার কিন্তু কোনো পূর্ববর্তী প্ল্যান বা ভাবনা চিন্তা ছিল না, এই সমস্ত কিছু প্ল্যান প্ল্যান না করেই কিন্তু সে হঠাৎ করে তার গ্রাম ছাড়তে হয়েছিল। তার কারণ একটু আগে তো আমি বলেছি যে সে এমন একটা কাজ করে ফেলেছে যার জন্য তাকে বাড়ি থেকে পালাতে হয়েছে, তো সেটার জন্য কোনো রকম প্ল্যান তো সে তার ছিল না, হয়তো তার 1 ঘন্টা আগেও সে জানতো না 1 ঘন্টা পরে সে হয়তো চলে যাবে, পালিয়ে যাবে, দূরে কোথাও চলে যেতে হবে, তার গ্রাম ছেড়ে চলে যেতে হবে, হয়তো সেই গ্রামে তার বাড়িতে সে কোনোদিন ফিরতে পারবে না, এমনটাও তো সে ভাবতে পারেনি। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, দেখো কি বলা হচ্ছে, যদি মানে ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে কন্টিনিউ সেখানে থাকতো, মানে সে তার গ্রামের বাড়িতে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক, সে তার মানে সে কাজ করতো, অফ হিজ ফোরফাদার্স, তার পূর্বপুরুষরা যে ধরনের কাজ করতো, ফোরফাদার্স মানে পূর্বপুরুষ, পূর্বপুরুষদের মতো কাজই তো সে করতো, নেমলি মানে উদাহরণস্বরূপ যেটা বলা যায়, টিলিং, টিলিং মানে চাষ করা, টিলিং দ্য ল্যান্ড, লিভিং নর্মাল সহজ জীবনযাপন সে করতো, ম্যারিং বিবাহ করতো, অ্যান্ড রিপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানচেস্ট্রাল হোম, দেখো কি বলা হচ্ছে, এছাড়াও কি করতো, সে বৃদ্ধ হতো, ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানচেস্ট্রাল হোম, তার সেই মানে শস্যক্ষেত, জমি জায়গা, পৈতৃক বাড়ি, এইসবের মধ্যে থেকে সে আগামী দিনে আস্তে আস্তে বৃদ্ধ হতো, এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে শেষ হয়ে যেত, যেটা সাধারণ তাদের পূর্বপুরুষদের ঠিক যেরকম ভাবে জীবন কেটেছে তেমনই তার সাথেও হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এই জিনিসগুলো তার সাথে হলো না, মানে তার ভাগ্যে এসব ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে ঘর ছাড়তে হয়েছিল যে কোনো রকম কাউকে না জানিয়ে তাকে কিন্তু ঘর ছাড়তে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং তাকে কিন্তু হি কুড নট রেস্ট মানে সে কিন্তু থামতে পারেনি, টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, মানে কয়েকশো মাইল, মানে 100, 200, 300, 400 মাইল পর্যন্ত তাকে কিন্তু ছুটে যেতে হয়েছে, মানে তার গ্রাম কিন্তু তাকে ছাড়তে হয়েছে। ওই মানে এমন করতে সে পারেনি যে আমি এখানে আমি জাস্ট 50 কিলোমিটার বা 50 মাইল দূরে গিয়ে থাকলাম আবার চলে আসবো, সেটা কিন্তু সে করতে পারেনি, তাকে অনেকটা দূরেই পালিয়ে যেতে হয়েছে,
সে কিন্তু থামতে পারেনি, কারণ সমস্যাটা ঠিক ওই রকমই ছিল যে তার হয়তো জেল হয়ে যাবে বা মৃত্যু হয়ে যাবে, কিছু একটা হবে। আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ করছি, কারণ একসাথে অনেকটা করলে ক্লাসটা বড় হয়ে গেলে তোমারই ভালো লাগবে না। আমি কিন্তু পুরো গল্পের মূল বিষয় সংক্ষেপ প্রথমেই বলে দিয়েছি, যার জন্য তোমরা আশা করি কানেক্ট করতে পারছো প্রত্যেকটা লাইনের সাথে, যে কি হয়েছে, কি হচ্ছে, আগামীতে কি হবে। ঠিক আছে? তো আগামী একটা ক্লাস আমি কমপ্লিট করব না, আরো দুটো ক্লাস করাবো। আমি চাই অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা যাতে পরীক্ষায় পারো, তাই 3টে ক্লাস তোমাদেরকে করতে হবে। তাহলে কি হবে, অল্প অল্প করে হবে, খুব ভালো মতো হবে, প্রত্যেকটা লাইন পরিষ্কার বুঝতে পারবে। আর পিডিএফ তো রয়েছেই, যেখানে পুরো বেঙ্গলি মিনিং আমি এমন ভাবে দিয়েছি, তোমরা বাড়িতে রিড একবার করলেই দেখবে প্রত্যেকটা লাইন তোমরা নিজেরা একা একা বলতে পারছো। তার জন্য বিষয়বস্তু, গল্পের কাহিনী জানতে হবে, যেটা আমি জানিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা আমাদেরকে কমেন্ট করো, অথবা যদি সমস্যা হয় আরেকবার দেখো, যেটা করলে ভালো হয়। ঠিক আছে? আজকের ক্লাস এখানে, নেক্সট ক্লাস পার্ট 2 এ এরপরে দেখা হবে।